স্কুল থেকে ফিরে সোজা নিজের ঘরে চলে গেল রমা। ছোট ভাইয়ের বউ একবার জিজ্ঞেস করলো ও কিছু খাবে কিনা। রমা ঘাড় নেড়ে নাই বলল। আসলে মধ্য 40-এ রমার এখন আর বেশি কথা বলতে ইচ্ছে করে না। যে যা জিজ্ঞেস করে সেটুকুর উত্তর দেয়। নিজে যেচে কাউকে কোনো কথা বলেও না ও, আর নিজেও জানতে চায় না কারোর থেকে কিছু। আজ ওর মনটা একদম ভালো লাগছে না। স্কুল থেকে ফেরার পথে ওর সঙ্গে দেখা হয়েছিল স্কুল লাইফের দুই বান্ধবী, তাপসী আর শ্রাবণীর সঙ্গে। দুজনেই বিয়ে থা করে ঘোরতর সংসারী। এই বয়সে যেরকম হয় আর কি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার ওদের। রাস্তায় রমা ওদের দেখতে পায়নি, ওরাই দেখতে পেয়েছে রমাকে। তারপর ইচ্ছা প্রকাশ করলো 1 কাপ করে কফিও খাবে আর একটু গল্পও করবে সবাই। এতদিন পর দেখা হলো সবার। সত্যি কথা বলতে রমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ওরা এমন জোরাজুরি করলো যে আর না করতে পারল না ও। অগত্যা সবাই গিয়ে একটা কফি শপেই বসল। তাপসী বরাবরই একটু চুপচাপ স্বভাবেরই মেয়ে, অনেকটাই রমার মতো। কিন্তু শ্রাবণী একটু বেশি কথা আগেও বলতো, আর এখনও ওর সেই স্বভাবটাই আছে। না জেনে বুঝেই রমাকে বলে ফেলল, আর বল তোর কি খবর? দিব্যি ঝাড়া হাত পা তো তোর। বর নেই, বাচ্চার ঝামেলা নেই, শ্বশুর শাশুড়ি নেই, তুই তো ভালোই থাকবি। সংসার ধর্ম করতে হলে বুঝতে পারতিস কত ধানে কত চাল। আচ্ছা, রমা তো একবারও ওকে ওর সংসারের ব্যাপারে কোনো কথা জানতে চায়নি। তাহলে শ্রাবণের কি দরকার ওর জীবনের এই অসম্পূর্ণ স্থানটাতে আঘাত করার? রমা যখন স্কুলে চাকরিটা পেয়েছিল তার আগে থেকেই ওর বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিল ওর বাবা মা। তারপর চাকরি হলো। হঠাৎই একদিন স্কুল ক্যাম্পাসে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। সবাই ডাক্তারের কাছে নিয়ে গেল ওকে। ডাক্তার ভালো বুঝলো না ব্যাপারটা। একজন ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে বললেন। আর তারপর অনেক রকমের টেস্ট। আর শেষ পর্যন্ত একটা নারীর মাতৃত্ব পরিপূর্ণ হবার সমস্ত অঙ্গই কেটে বাদ দিতে হলো ওর শরীর থেকে। এক অসম্পূর্ণ নারী হয়ে আজও বেঁচে আছে। অসুবিধা ওর ছিল শুরু থেকেই, কিন্তু সেটা যে এত ভয়ানক রূপ নিয়েছিল তাও বুঝতে পারেনি। ইউট্রাসে টিউমারটা ম্যালিগন্যান্ট ছিল, আর তাই পুরো ইউট্রাসটাই বাদ দিতে বাধ্য হয়েছিলেন ডাক্তাররা। আর কোনো উপায়ও ছিল না। ফলস্বরূপ রমা আজ অসম্পূর্ণ এক নারী, যাকে কথায় কথায় সমাজের কাছে কথা শুনতে হয়। না জেনেই অনেকে মন্তব্য করে বসে। এই যেমন আজ শ্রাবণী করল। ও বিয়ে করেনি, ওর বাচ্চা নেই। এই অপূর্ণতা তো ওর সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। আজকাল আর অত কষ্ট হয় না এইসব শুনে, আসলে অভ্যেস হয়ে গেছে। তাও কখনো কখনো তো খারাপ লাগেই। এই যেমন আজই তো ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল শ্রাবণীর এই ধরনের মন্তব্যে। বাবা মা আর 2 ছোট ভাই এই নিয়েই রমা ছিল। তারপর তো বাবা মারা গেলেন। 2 ভাইকে লেখাপড়া শেখানো, তারপর তাদের চাকরি, বিয়ে সবই রমার হাত ধরেই হলো। ভাইয়ের বউরাও যতটুকু করে যথেষ্ট ওর জন্য। আজকাল এতটুকুই কজন পায়? অবিবাহিত ননদের ছোপ কি আজকাল কোন ভাইয়ের বউরা নিতে চায়? 2 বেলা রান্না করে খেতে দিচ্ছে ওকে, এটাই তো অনেক। আর কি চাই? মা আর ও একটা ঘরেই থাকে,
তবু দিনের শেষে মায়ের সঙ্গে সুখ দুঃখের কথা একটু শেয়ার করতে পারে ও। আসলে এই পৃথিবীতে মায়ের থেকে আপন বোধ হয় আর কেউ হয় না। রমার যেদিন মন খারাপ থাকে ওর মা ঠিক বুঝতে পারে। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওকে, দুঃখ করিস না মা, লোকের কথায় কান দিতে নেই। রমা শুধু ভাবে মা চলে গেলে ওর কি হবে, কে ওকে বোঝাবে এমন করে। রমা শুয়ে শুয়ে ভাবে পুরনো দিনের কথা, ওর অপারেশনের 2-1 বছর পরের কথা। স্কুলে ট্রেনিংয়ের সময় আলাপ হয়েছিল বিমানের সঙ্গে। ওর থেকে 1-2 বছরের বড় হবে। পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছায়। রমার চোখও নতুন করে সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই ওর সেই স্বপ্নসৌধ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যখন বিমান ওসব জানতে পেরে একজন অসম্পূর্ণ নারী এই কথাটা বলে অপমান করে ওকে ছেড়ে চলে গিয়েছিল। না, কোনো অনুনয় বিনয় করেনি ও। সত্যি তো, ওর মতো মেয়েকে কেউ কেনই বা বিয়ে করে নিজের জীবন ধ্বংস করবে। বিমান তো ঠিকই বলেছে, এটাই তো সত্যি। আজ জীবনের এই জায়গায় পৌঁছে তাই ওর সত্যি কারোর প্রতি কোনো অভিযোগ নেই। কি হবে অপরকে দোষারোপ করে? ওর নিজের এই অসম্পূর্ণতা ও কেনই বা অন্যের উপর চাপাতে যাবে? কিন্তু তাও আসলে রক্ত মাংসের মানুষ তো, মনের ভেতরেও তো একটা ইচ্ছা থাকেই। সব মেয়েই সংসার চায়, স্বামী চায়, সন্তানও চায়। রমার তো কোনোটাই পূর্ণ হলো না। ছোটবেলায় মা কখনো কখনো বলতো, যখন মা হবি তখন বুঝতে পারবি সন্তান স্নেহ কি হয়। সেটা আর রমার এ জন্মে বোধহয় জানা হলো না। একটা কষ্ট গলার কাছে দলা পাকিয়ে আছে। কাকে প্রকাশ করবে ও এই কষ্ট? কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আত্মীয়রা চাপা গলায় বলা বলি করে ওকে নিয়ে। কেউ কেউ সামনে এসে সহানুভূতিও প্রকাশ করে, কিন্তু সত্যি কি এসব ওর প্রাপ্য ছিল? সবার কাছে সহানুভূতির পাত্রী হয়ে বাঁচা কি কম কষ্টের? সে কারণেই ও এখন আর কোনো অনুষ্ঠান বাড়িতেও যায় না। সেদিন মাসি এসে বলে গেল ওর নাতির মামা ভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য। রমা এক প্রকার নাই বলে দিয়েছিল, কিন্তু মাসি কিছুতেই শুনল না। রমাকে অনেক করে যেতে বলে গেল। রমার স্কুল থেকে বেশি দূরও নয় বড় মাসির বাড়িটা। নির্দিষ্ট দিনে সবাই মিলে যাওয়াও হলো ওখানে। রমা ওর এক অফিস কলিগের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎই একটি ফুটফুটে 4-5 বছরের মেয়ে এসে ওর শাড়ির আঁচলের পিছনে নিজেকে লুকোনোর চেষ্টা করল। রমাও কোনো কথা না বলে উপভোগ করছিল ব্যাপারটা। মেয়েটা যখন বারবার ওর আঁচলটা টেনে টেনে ধরছিল, রমার সারা শরীরে এক অপত্য স্নেহের অনুভূতি হচ্ছিল, যে অনুভূতি ঠিক বোঝানো যায় না। হয়তো মাতৃত্বের অনুভূতি এটা, যে অনুভূতি থেকে ও বঞ্চিত ছিল এতদিন। মেয়েটিকে বারবার মিষ্টু মিষ্টু করে ডাকছিল কেউ, সম্ভবত ওর বাবা। ওকে খুঁজতে খুঁজতে রমার একেবারে সামনে যে এসে পড়েছিল, তাকে এত বছর পর হলেও রমার চিনতে কোনো অসুবিধাই হয়নি। এ তো বিমান। ও আচ্ছা, এই বাচ্চাটা তাহলে বিমানেরই সন্তান। আচমকা রমাকে দেখে বিমানও একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। অপ্রস্তুত এই কারণেই হয়েছিল হয়তো, কারণ রমার সঙ্গে ওর শেষ সাক্ষাতের স্মৃতিটা
খুব একটা মধুর ছিল না। আর অপমানটা ওই করেছিল রমাকে, প্রত্যাখ্যানও ওই করেছিল। রমার এতে কোনো দোষ ছিল না। বিমান মিষ্টুকে বারবার রমার শাড়ির আঁচল থেকে বেরিয়ে আসতে বলছিল, কিন্তু মিষ্টু ততই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখছিল রমাকে, আর বারবার একটাই কথা বলছিল যে সে কিছুতেই খাবার খাবে না, তার মাকে যতক্ষণ না তার কাছে এনে দেওয়া হচ্ছে। শেষে রমা আর চুপ করে না থাকতে পেরে বিমানকে উদ্দেশ্য করে বলল, এত করে যখন মেয়েটা ওর মাকে এনে দিতে বলছে, সেটা করলেই তো হয়, তাহলে তো আর এত ঝামেলা হয় না। বিমান কোনো কথা বলল না। তখন রমার মাসির মেয়ে ইতি এসে বিমানকে উদ্দেশ্য করে বলল, দাদা আপনি যান, আমি নিয়ে যাচ্ছি মিষ্টুকে। বিমান চলে যেতে ইতি বলল, আমার ভাসুর, আর এ হলো আমার ভাসুরের মেয়ে মিষ্টু। ওর জন্মের সময়ই ওর মা মারা গেছে। অনেক কমপ্লিকেশন ছিল দিদি ভাইয়ের। ডাক্তার অনেক বারণ করেছিল দিদিকে, কিন্তু ও শোনেনি। শেষ পর্যন্ত বাচ্চাটা তো এই পৃথিবীর আলো দেখেছে, কিন্তু নিজে চির বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে। যখন থেকে মিষ্টুর একটু জ্ঞান হয়েছে, ওর শুধু একটাই কথা, ওর মাকে এনে দিতে হবে ওর কাছে। ইতি জোর করে মিষ্টুকে রমার আঁচল থেকে বের করে আনলো। খুব কাঁদছিল মেয়েটা। রমারও বুকের ভেতর কেন জানে না একটা অসম্ভব কষ্ট অনুভূত হচ্ছিল। মিষ্টু রমার আঁচলের তলা থেকে তো বেরোলো, কিন্তু ওর হাতের আঙুলের সঙ্গে নিজের কচি কচি আঙুলগুলো দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখল। ইতি কিছুতেই ওকে নিয়ে যেতে পারছিল না রমার কাছ থেকে। শেষে রমাই বলল ইতিকে, তুই চল, আমি ওকে নিয়ে যাচ্ছি। তারপর মিষ্টুর দিকে তাকিয়ে বলল রমা, কি মিষ্টু, এই আন্টিটার সঙ্গে যাবে তো? মিষ্টু এক গাল হাসি হেসে বলল, হ্যাঁ যাব, আর খাবো তোমার সঙ্গেই। রমা কেন জানে না না করতে পারল না এই অবোধ শিশুটাকে। ও সঙ্গে করে মিষ্টুকে নিয়ে গেল। তারপর নিজের হাতে মিষ্টুকে যখন ও খাইয়ে দিচ্ছিল, সেই মুহূর্তে ওর মধ্যে যে আশ্চর্য সুখানুভূতি হচ্ছিল, তা ও কাউকে বলে ঠিক বোঝাতে পারবে না। এই এক স্বর্গীয় সুখের অনুভূতি, যা লক্ষ লক্ষ টাকা খরচ করলেও মানুষ কিনে আনতে পারে না। রমা যখন মিষ্টুকে পরম মমতায় খাবার খাইয়ে দিচ্ছিল, তখন সবার অলক্ষ্যে একজোড়া চোখ ওদের দুজনকে দূর থেকে লক্ষ্য করছিল। সেটা রমা বা মিষ্টু কেউই দেখতে পায়নি। রাত্রিবেলা সবাই বাড়ি ফিরে এলো, আর মিষ্টু, সে তো যতক্ষণ রমা ওখানে ছিল এক মুহূর্তের জন্য রমাকে নিজের কাজ ছাড়াই করেনি। ওকে ছেড়ে আসতে রমারও খুব মন খারাপ করছিল। পরের দিন স্কুলে গিয়েও রমার খুব মনে পড়ছিল মিষ্টুর ওই ডলপুতুলের মতো চেহারাটা। ক্লাস থেকে বেরোতেই একজন স্টাফ ওকে বলল, কেউ দেখা করতে চায় ওর সাথে, অপেক্ষা করছে বাইরে। রমা একটু অবাকই হয়ে গেল। এখন এই স্কুল আওয়ারে কে আসবে ওর সঙ্গে দেখা করতে? তাও বাইরে বেরিয়ে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পেছন ফিরে। রমা ওনার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমার কাছে এসেছেন? কি দরকার বলুন। ভদ্রলোক সামনে ঘুরে দাঁড়াতেই
রমা অবাক হয়ে বলল, তুমি? হ্যাঁ রমা, আমি বিমান। আজ থেকে 20 বছর আগে এই জায়গাতে দাঁড়িয়েই আমি তোমাকে তোমার অসম্পূর্ণ মাতৃত্বের জন্য ছেড়ে চলে গিয়েছিলাম। তোমাকে অপমান করেছিলাম এক অসম্পূর্ণ নারী বলে। অথচ বিধাতার কি নির্মম পরিহাস দেখো। সেই অসম্পূর্ণ নারীর কাছে আজ আমাকে আমার একমাত্র মেয়ের জন্য মাতৃত্ব ভিক্ষা করতে হচ্ছে। রমা, তুমি একমাত্র পারো আমার মেয়ের মায়ের অভাব পূরণ করতে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে তুমি এই অসহায় বাবাকে ফিরিয়ে দিও না। আমার মেয়ের মায়ের জায়গা আমি তোমাকে দিতে চাই রমা। কাল থেকে ও শুধু তোমাকেই খুঁজছে সব জায়গায়। মিষ্টুকে তুমি তোমার সন্তান স্নেহ থেকে বঞ্চিত করো না। রমা কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ওই ছোট্ট শিশুটাকে তো সেও এই একদিনেই অনেক আপন করে ফেলেছে। এই ছোট্ট অবুঝ শিশুটাই তো কাল ওর মধ্যে এক অপার মাতৃত্বের অনুভূতি এনে দিয়েছে, যার জন্য আজ এত কাল ধরেও অপেক্ষা করেছিল। এই মাতৃত্বকে সে অস্বীকার করতে পারে না। নাইবা ওর গর্ভে জন্মালো ওই শিশু। গর্ভে জন্ম না দিলে কি মা হওয়া যায় না? ও না হয় এই শিশুর যশোদা মা হয়ে ওকে বড় করবে। পরের দিন রমা বিমানদের বাড়িতে গেল। ওর মাতৃত্বই বোধহয় ওকে ওখানে টেনে নিয়ে গেল। মিষ্টু ওকে দেখেই জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আসবে। আর কখনো আমাকে ছেড়ে যেও না তুমি। রমাও ওকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, না রে, যাব না, তোকে ছেড়ে কোথাও যাব না। এই অনন্য মাতৃত্বের অনুভূতি আমার জীবনে যে এই প্রথম। কলমে সুচরিতা দাস, কণ্ঠে আমি লিয়ানা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।